21 ডিসেম্বর আমার পিছনেই একটি ব্যানার ছিল, যেখানে লেখা ছিল ফ্যাসিবাদের দোসর। 25 দিনের ব্যবধানে তিনি এখন বিপ্লবী। তিনি আসলে কি বিপ্লবী নাকি ফ্যাসিবাদের দোসর, কোনটা সঠিক সেটি অবশ্যই বিবেচনা করে আসবে। দর্শক, আমি বলছিলাম গত 21 ডিসেম্বর আমরা একটি সংবাদ প্রচার করেছিলাম 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে, যেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে 250 শয্যা জেনারেল হাসপাতালের নবযোগদানকৃত আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডক্টর মোহাম্মদ সোহেব ইমতিয়াজ নিলয়কে অবাঞ্ছিত ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে? শনিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে, অর্থাৎ তখন হাসপাতালের সম্মেলন কক্ষে তত্ত্বাবধায়ক ডক্টর আবুল খায়ের মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলে জানিয়েছে আমাদেরকে। এরপর হাসপাতাল সূত্র থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, গত 17 ডিসেম্বর ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও পদে যোগদান করেন ডক্টর মোহাম্মদ সোহেব ইমতিয়াজ নিলয়। যোগদানের দিন তিনি স্বাভাবিক প্রক্রিয়া অবলম্বন না করে 25 থেকে 30 জন বহিরাগত নিয়ে হাসপাতালে প্রবেশ করে তত্ত্বাবধায়কের কক্ষে ঢুকে অনেকটা বল প্রয়োগের অভিযোগ করেন। তখন আরএমও তার এমন যোগদান আসলে তখন বিতর্কিত ছিল। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি আসলে এই সংবাদ প্রচারেরও আগে, হাসপাতালে আসারও অনেক আগে থেকেই ডক্টর নিলয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং তার সাথে আমরা যোগাযোগের আমরা তার অফিস কক্ষে গিয়েছিলাম, সেখানেও পাইনি। লাইভ চলাকালীন অবস্থায় তিনি আমাদেরকে ফোন করেছেন, আমি একটি তার ফোন পেয়েছি। হোয়াটসঅ্যাপে তিনি আমাদেরকে একটু কল করেছেন। আমি অবশ্যই আমি সেসব বিষয়গুলো নিয়েও আমরা তার বক্তব্যটি আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব। এছাড়া আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখেছি যে তখন তাকে এই পদে 250 শয্যা জেনারেল যে হাসপাতাল, সেই হাসপাতালের তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এখানকারই কর্মরত চিকিৎসক ডাক্তাররা। তাহলে তাকে যে ফ্যাসিবাদের দোষর বানানো হয়েছিল সেটি পরিকল্পিত, নাকি তিনি যে এখন ফিরে এসেছেন এটি পরিকল্পিত? কোনটি পরিকল্পিত সেটি আসলে নিশ্চিত করতে হবে, কারণ এটি নিয়ে সংবাদ প্রচার করেছি এবং এই 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে বড় বড় করে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি ফ্যাসিবাদের না হন, অবশ্যই এটি তার মাঝে হয়েছে এবং তার যারা এটি করেছে তার বিচার করা হোক, অথবা তিনি যদি দোষর হয়ে থাকেন তাহলে তার বিচার করা হোক। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে এই বিষয়ে আরো একটু তথ্য জানাবেন। আমার সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম শুরু থেকে, প্রথম থেকে আসলে যিনি মাঠে ছিলেন, যিনি আসলে আমরা একটু তার সাথে কথা বলতে চাই, আবু জাফর। আপনি একটু আমাদেরকে এই বিষয়টা জানাবেন। নীরবেই তো সবকিছু চলছে, তো হাতে থাকুক, সমস্যা নেই। জি বলেন এই বিষয়টা সম্পর্কে। 25 দিনের ব্যবধানে এত পরিবর্তন। ধন্যবাদ ফেনী তালাশকে আমাকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে কথা বলার জন্য একটি সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে 2024 সালে আগস্টে আমাদের স্বৈরাচার বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় এবং বিভিন্ন জায়গাতেই স্বৈরাচারের দালালরা লুকায়িত ছিল। তারা বিভিন্ন মাধ্যমে আমাদের আবার ফিরে আসার চেষ্টা করছে। আর আমরা যতটুকু জানছি ফেনী তালাশের মাধ্যমে এটার বিরুদ্ধে আগেও নিউজ করা হয়েছিল, বর্তমানে আবার নিউজ করা হচ্ছে। আমরা যতটুকু জানি যে উনি ফেনী সদর হাসপাতাল থেকে অবাঞ্ছিত হয়েছিল। আমরা এখানকার ডাক্তাররা যত বলছিলাম হ্যাঁ জি, আমরা ওই সম্পর্কে জানতাম। এখন আমরা শুনছি আজকে 2-1 দিনও নাকি সে আবার ডিউটি করতেছে। আমরা যতটুকু আমরা ফেনী থেকে আমরা জানছি, ছাত্র সমন্বয়ের মাধ্যমে এবং পত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তার প্রেক্ষিতে আমি আজকে আসি তাকে তার রুমে দেখা করার জন্য, কিন্তু আমি তার দেখা পাই নাই আপাতত হবে। আমি চাই যে সে যদি অবশ্যই ফ্যাসিবাদের দোষর হয়ে থাকে আর তার প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হোক এবং সে হসপিটালে আর কোনো পদ এবং পদবিতে বহাল যেন না থাকে, এটা আমার প্রশাসনের কাছে এবং রাষ্ট্রের কাছে দাবি। আর যদি ফ্যাসিবাদের দোষর না হয়, ফ্যাসিবাদের দোষর যদি না হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যারা মানহানি করছে অবশ্যই তার মানহানি মামলা করতে হবে, তার সবকিছু প্রমাণ করতে হবে এই বিষয়গুলোতে। নাহলে তো আমরা ফ্যাসিবাদের দোষর হিসেবে তাকে গণ্য করবো। সে যদি এই বিষয়ে মামলা না করে, তার কারোর প্রতি অভিযোগ না করে। না না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ ছিল, কারো মাধ্যমেই উনি হয়তো এখানে বল প্রয়োগ করে, আমি যতটুকু জানছি উনি বল প্রয়োগ করে এখানে নিয়োগ হয়েছে, এতটুকু আমার জানা হয়েছে।
এভাবেই তো আসলে চলছে, প্রথমে একটা ট্যাগ দেওয়া, এরপর কিছু দোকানদারি, এরপর আবার সেই তো, আর লাভটা কি, মানে কেন করলেন, মানে কি হইলো, পরিবর্তনটা কি আসলো? আসলে আপনারা জানেন 2024 সালে আমাদের বিপ্লবী সরকারটা এখন পর্যন্ত আমাদের গঠিত হয় নাই। আমরা ট্রাই করেছিলাম আমাদের বিপ্লবী সরকার গঠন করার জন্য, যার কারণে বিভিন্ন ভাবে দালালদের মাধ্যমে, আপনি আগে ছিলেন যে বাংলাদেশে ঘুষ বাণিজ্য টেন্ডারবাজি সবকিছু এখনো আগের মতনই চলতেছে। ওনারাও, আমি যতটুকু জানি যে উনি বিভিন্ন উপরে মহলের মাধ্যমে উনি এখানে অ্যাটেন্ড হয়েছে, উনি ডিউটি করতেছে, আজকেও ডিউটি করছে নাকি উনি সকালবেলা, আমি এতটুকু জানি। আর আমি চাই যে 2024-এ গণঅভ্যুত্থান যেভাবে হয়েছে, এখানে দালাল এবং কি আপনার দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের এই আন্দোলনটা হয়েছিল, ফেসিবাদকে ধ্বংস করার জন্য। কিন্তু এখন যদি আবার ফেসিবাদ আবার গর্জে ওঠে, তাহলে আমরা আবার ছাত্রদের আবার জনগণ আমরা আবার একত্রবদ্ধ হব ইনশাআল্লাহ এটার বিরুদ্ধে। আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে আসলে প্রশ্ন করলে উত্তর পাই এবং একটু জানতেও চাই, 5ই আগস্টের পরে যার কারণে এত শহীদ, এত রক্ত, এত কিছু হলো, আপনার কাছে কি মনে হয় যে 5 তারিখের পরে সবকিছু বন্ধ হয়ে গেছে? না, আমাদের 5 তারিখের পরে সবকিছু বন্ধ হয় নাই, কিছুটা বন্ধ হয়েছে। এবং আপনি দেখতে পাবেন, আপনার কাছে অবশ্যই এটার নিউজ আছে অনেক জায়গাতে, প্রত্যেক জায়গাতে আবার স্বাভাবিকভাবে শুধু হাতগুলো বদলাইছে, ছবি চেঞ্জ হয়েছে, আবার আগের জায়গাতে আগের লোকগুলো বসে গেছে। এবং বিভিন্ন মাধ্যমে আপনি দেখবেন, থানা থেকে শুরু করে সব জায়গাতে, আপনার অফিস থেকে থানা সব জায়গাতেই ওনাদের বিভিন্ন লোকগুলোকে নিজেদের লোকগুলো দাবি করতেছে। আমাদের ভিডিও ফুটেজ সবকিছু থাকা সত্ত্বেও তারা নিজেদের দলের লোক দাবি করে এভাবে ফেসিবাদের দোষদেরকে জায়গা করে দিচ্ছে বিভিন্ন জায়গাতেই। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে আপনাদের কি কোনো অবস্থান থাকবে এর পরবর্তীতে? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমরা এটার বিরুদ্ধে আমরা অতি দ্রুত আমাদের কমিটি গঠন করা হচ্ছে আমাদের, ইনশাল্লাহ আমরা এর বিষয়ে আমরা বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি, যেন বাংলাদেশে আর কখনো ফেসিবাদ তৈরি না হয়। এবং এই যে যারা ফেসিবাদের সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন আর বাংলাদেশ মাটিতে কোনোভাবেই ঘাঁটি করতে না পারে, সেজন্য আমাদের প্রক্রিয়া দিন চলতেছে। ইনশাল্লাহ আমরা কয়েক দিনের মধ্যে আমরা এটা কাজ শুরু করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আসলে প্রথম থেকে ছিলেন, কিন্তু অনেকের কাছে হয়তো পরিচিত না, কারণ তিনি হেঁটে বেড়ান না বলেই আমরা তাকে দেখতে পাই। তবে যারা মাঠে গিয়ে সংবাদ সংগ্রহ করেছেন, তারা আসলে জানেন যে কোত্থেকে। এই আমার পিছনে এখানেই একদম বড় আকারে করে আমার কাছে ছবি আছে, যেখানে বর্তমান যে আরএমওর নতুন যোগদান ডক্টর নিলয়, তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে সদর হাসপাতাল অন্তত 2 থেকে 3টি ব্যানার লাগানো হয়েছিল এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত 2 থেকে 3 দিন তিনি আবার ডিউটি করছেন এবং সেই ব্যানারগুলো আসলে আর দেখা যাচ্ছে না। তাহলে তার কি মানহানি করলো? তাহলে যারা মানহানি করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্যই মূলত আমাদের এই আপনাদের সামনে আবার তুলে ধরা। আবার তিনি যদি দোষর হয়ে থাকেন, তাহলে তিনি আবার কিভাবে ফিরে আসলেন, সেটার জন্যই আসলে আমরা দুটোর জন্যই তদন্ত। যেহেতু আমরা এই ব্যাপারে আমরা চেয়েছিলাম যে ডক্টর নিলয় মহোদয় তিনি তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তিনি আসলে তখন একাধিকবার কল দিয়েও আমরা তাকে পাইনি। আমরা অবশ্যই তার যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে, আমরা সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আমি একটু বলে রাখছি, 5ই আগস্টের পূর্বে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি কর্মরত ছিলেন এবং ফেনীতে 10 বছর ধরে তিনি কর্মরত ছিলেন। প্রথমে মেডিকেল অফিসার এবং আরএমও হিসেবে কর্মরত ছিলেন, এরপর ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হিসেবে 2 বছর কর্মরত ছিলেন। এবং আরো বেশ কিছু তথ্য রয়েছে। এর পরবর্তীতে তাকে ছাগলনাইয়া থেকে বদলিও করা হয়েছিল এবং সেখান থেকে তিনি পদায়ন নিয়ে ফেনীতে যোগদান করেন এবং ফেনীতে যোগদানের পর এরপরই কিন্তু মূলত ঘটে এমন ঘটনা। দেখার বিষয় এটির আসলে শেষ কোথায় গিয়ে হয় সেটি, এবং আমরা এটি নিয়ে আমাদের পূর্ণাঙ্গ তথ্যবহুল যেই তথ্যচিত্র, সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।